স্বাগতম সবাইকে। তো আমরা আজকে আমাদের যে গ্রামার আইটেমগুলো আছে সেইগুলো সিরিজ শুরু করতে যাচ্ছি এবং আমরা সহজ যেটা বেশি বা আমরা যে এর আগে ইংরেজির যে বেসিক গ্রামারের যে সিরিজটা করেছি ওইটা শিখেই সব থেকে প্রথমে সবচেয়ে প্রথমে যেটা করলে ভালো হয় বা যেটা করতে আমাদের সহজ মনে হবে সেটাই শুরু করছি। এবং আমাদের ইন্টারের যে গ্রামার আইটেমগুলো আছে তার মধ্যে এটা মোটামুটি সহজ বলা যায়। এবং এই সহজটা প্র্যাকটিস করতে 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 আমরা যখন একটু এক্সপার্ট হয়ে যাবো তখন আমরা কঠিনগুলোর দিকে যে গেলে তখন আমাদের ওইগুলো করতে সুবিধা হবে। আমাদের ইন্টারের গ্রামার আইটেম নম্বর 3, এটা হচ্ছে যে ইউজেস অফ সাম স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, মানে কিছু স্পেশাল শব্দ আছে এবং শব্দগুচ্ছ আছে। ফ্রেজ অর্থ শব্দগুচ্ছ, একাধিক শব্দ নিয়ে একটা শব্দগুচ্ছ, সেইগুলোর ব্যবহার আমরা শিখব। যারা এখানে নতুন বা এই ভিডিওটাই প্রথম দেখতেছে তাদেরকে আমি পরামর্শ দিব তারা অবশ্যই আমাদের এই চ্যানেলেই প্লেলিস্টে বেসিক মিনিমাম ইংলিশ নামে একটা প্লেলিস্ট আছে, ওইটা দেখে আসার জন্য। কারণ আমাদের এই আইটেম করার জন্য অবশ্যই টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস এবং ভার্বালস, এই চারটা আইটেম সম্পর্কে একটা মিনিমাম ধারণা থাকা লাগবে এবং সেগুলো অলওয়েজ মাথায় রাখা লাগবে। কারণ ওই জ্ঞান ছাড়া আমরা কিন্তু এখানে কোনো ইংরেজিও বুঝতে পারবো না এবং এই কাজগুলো সহজে করতে পারবো না। তো যারা নতুন তাদেরকে আমি পরামর্শ দেবো ওই ভিডিওটা বা ওই প্লে লিস্টটার যে ভিডিওগুলো আছে, অল্প কিছু ভিডিও আছে, এগুলো দেখে আসার জন্য। এবং আমি খুব শর্টে ওই ভিডিওগুলো করেছি, যেটুক একেবারে না জানলেই নয়। তো আমরা এখন আমাদের আইটেম আসি। এখানে আমরা কিছু স্পেশাল শব্দ এবং শব্দগুচ্ছের ব্যবহার শিখব। দেখো, আমরা বাঙালিরা যেমন আমাদের বিভিন্ন ভঙ্গি অবস্থা প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে থাকি, ইংরেজরাও কিন্তু বা যারা ইংরেজি ভাষা ব্যবহার করে তারাও কিন্তু এই ধরনের শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে থাকে। আমরা এর আগে টেন্স পড়ে এসেছি। টেন্স দিয়ে কিন্তু আমরা স্বাভাবিক নর্মাল যে বাক্যগুলো সেগুলো খুব সহজেই আমরা বলতে পারি, কিন্তু বিশেষ বিশেষ সময় আমরা বিশেষ বিশেষ ধরনের বিভিন্ন শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে থাকি। যেমন বলতে পারি যে সে ডিমই ভাজতে পারে না, আবার রান্না করবে বা গোশত রান্না করবে। এখন এই কথাটা আমরা যদি টেন্সে বলতে চাই তাহলে কিন্তু আমরা হুবহু এই সেন্সে বা এই ভঙ্গিমাতে বলতে পারবো না। তখন আমাদের বলতে হবে যে হি ক্যান নট ফ্রাই অ্যান এগ, সে একটা ডিম ভাজতে পারে না। হাউ ক্যান শি কুক মিট, সে কিভাবে মাংস রান্না করতে পারে। তাহলে কিন্তু জাস্ট নর্মাল স্বাভাবিক বাক্যের মতো হয়ে যাচ্ছে। ওই যে বিশেষ একটা ভঙ্গি ইউজ করছে যে সে ডিমই ভাজতে পারে না, মাংস রান্না করতেছে, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে না। তো আমাদের মতো ইংরেজরাও বা ইংরেজি ভাষাভাষী যারা আছে তারাও কিন্তু এই ধরনের ভঙ্গিমা বা এই ধরনের বিশেষ বিশেষ মুহূর্তর বিশেষ বিশেষ শব্দ ব্যবহার করে থাকে। তো সেই শব্দগুলোই মূলত বা সেই শব্দগুচ্ছগুলোই আমরা এই যে ইউজেস অফ সাম স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ থেকে শিখবো, অর্থাৎ কিছু স্পেশাল শব্দ এবং শব্দগুচ্ছের ব্যবহার শিখবো যেগুলো আমরা স্বাভাবিক টেন্স দিয়ে পারি না। তো প্রথমে আমরা আসতেছে ওয়াজ বর্ন। এই ওয়াজ বর্ন আমার নর্মালি জন্মগ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত। যেমন আমরা সবাই জানি আই ওয়াজ বর্ন ইন 1994, আই ওয়াজ বর্ন ইন চিটাগাং, আই ওয়াজ বর্ন ইন ঢাকা, এই টাইপের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মাই প্যারেন্টস আর বর্ন ইন যশোর। এখন এখানে একটা জিনিস আমি তোমাদের জানাই রাখি, আমরা জেনেছি যে অতীতে কোনো কিছু ঘটলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন আছে সাবজেক্ট ভি টু অবজেক্ট। তাহলে যদি আমি বলি যে আমি ভাত খেয়েছিলাম তাহলে ইংরেজি হয় আই এট রাইস। আবার যদি বলি আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি একটি ছাতা কিনেছিলাম, আই বট অ্যান অ্যামব্রেলা। কিন্তু যখন আমি বলতেছি আমি 1994 সালে জন্মেছিলাম, তখন কিন্তু বিয়ার মানে জন্মগ্রহণ করার ইংরেজি হচ্ছে বিয়ার, বিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে বর্ন, আবার পাস্ট পার্টিসিপল হচ্ছে বর্ন। তো
আমরা যদি এটার ইংরেজি করতেছি, মানে আমাদের পাস্ট ইনডিফিনিট অনুযায়ী যদি ইংরেজি করি, তাহলে কিন্তু আসার কথা আই বর্ন ইন 1994, কিন্তু সেখানে কেন আই ওয়াজ বর্ন হচ্ছে, এটা কিন্তু আমরা অনেকেই অনেক আগের থেকে ইউজ করতেছি, কিন্তু এই ব্যাপারটা কিন্তু আমরা জানি না। তো এখানে আই ওয়াজ বর্ন হওয়ার কারণ হচ্ছে যে এটা মূলত প্যাসিভ, কারণ এখানে যে দেখতেছি আই ওয়াজ বর্ন ইন 1994, এখানে আমি যদিও মনে হচ্ছে যে আমি সাবজেক্ট, আই সাবজেক্ট, বাট এখানে সাবজেক্টটা কিন্তু আমি না। এটা মূলত হচ্ছে আই ওয়াজ বর্ন ইন 1994 বাই মাই প্যারেন্টস। এটার সঠিক একটি হচ্ছে মাই প্যারেন্টস বর্ন মি ইন 1994। যদিও এটা সঠিক না, কিন্তু আমি জাস্ট এখানে যেটা ভয়েসের ব্যবহার আছে সেটা বোঝানোর জন্য বুঝাইতেছি যে এটা মূলত প্যাসিভ বলতেছি, মূলত সঠিক আই ওয়াজ বর্ন, কিন্তু এটা যেটা প্যাসিভ সেন্স সেটা বোঝানোর জন্যই আমি এই উদাহরণটা টেনেছি। মূলত এটা প্যারেন্টস বর্ন মি ইন 1994, এটারই প্যাসিভ ভার্সন বলা যায়। এই কারণে এখানে যখনই আমরা প্যাসিভ করছি তখন অবজেক্ট আই হয়েছে, তারপরে টেন্স অনুযায়ী অজরের অজ, তারপর ভি3, তারপরে কিন্তু বাদবাকি জিনিসগুলো বুঝছে। তাহলে আই ওয়াজ বর্ন ইন 1994, এটা মূলত একটা প্যাসিভ সেন্স। মাই প্যারেন্টস আর বর্ন ইন যশোর, এখানেও কিন্তু মাই প্যারেন্টস কিন্তু এখানে অবজেক্ট, মানে অর্থগত দিক থেকে তারা কিন্তু অবজেক্ট, কারণ এখানে মূল সাবজেক্টটা কিন্তু অন্য কেউ। প্যারেন্টস কিন্তু একা একা জন্মগ্রহণ করতে পারে না, কেউ না কেউ এটার সাবজেক্টটা ছিল অন্য কেউ। যাই হোক, তাহলে অজবন হচ্ছে জন্মগ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং অজবন কিন্তু এটা প্যাসিভ সেন্সের জিনিস, কারণ হুবহু যদি এটা অ্যাক্টিভ হইতো তাহলে কিন্তু এখানে অজটা আসতো না। এরপর আসি হ্যাভ টু বা হ্যাজ টু। হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু, এগুলো হচ্ছে বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝাতে ব্যবহৃত হয়। আমরা অলরেডি মডেল অক্সিলারিতে কিন্তু এই হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টুর ব্যবহারটা দেখেছি, যে কোনো একটা সিম্পল সেন্টেন্সে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের আগে হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু বসাই দিলে সেই অনুযায়ী অর্থটা কিন্তু চেঞ্জ হয়। যেমন আমি যদি লিখি আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, হি হ্যাজ টু প্লে, তাকে খেলতে হবে, হি হ্যাড টু গো, তাকে যেতে হতো। এন্ড হ্যাজ কখন হবে? থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের ক্ষেত্রে হ্যাজ টু হবে, আর বাকি সব ক্ষেত্রেই হ্যাভ টু। আর পাস্ট বুঝাইলে তখন আমরা হ্যাড টু ব্যবহার করব। তো এটার ইউজটা অনেকটা মডেল অক্সিলারির মতো, যেটা ভার্বের সামনে বসে ওই সেন্টেন্সটার মুডটা পরিবর্তন করে দেয়, অর্থটা চেঞ্জ করে দেয়, এবং এটার পরে কিন্তু ভার্বের ভিয়ন হয়।